নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন প্রতিভা বসুর লেখা গল্প অবিশ্বাস্য। চলুন শুনি। এতক্ষণে ভালো করে গুছিয়ে বসে সহযাত্রীটির দিকে নজর পড়ল সিস্টার মালতী সেনের। সঙ্গে সঙ্গে ইলেকট্রি শকের মতো আপাদমস্তক চমকে উঠল সে। হয়তোবা তার সেই চমকানি ভদ্রলোকের দৃষ্টি এড়ালো না। একটু যেন অবাক হয়ে তিনি তাকিয়ে রইলেন। মালতী সেন তাড়াতাড়ি আবার গুটিয়ে ফেলল এইমাত্র বিছিয়ে বসা বিছানাটি। এইমাত্র বাঙ্কের তলায় ঠেলে রাখা সুটকেসটি নিচু হয়ে টেনে নিল হাতে। উঠে দাঁড়ালো চটপট। তারপর দ্রুত হাতে দরজার হাতল ঘুরিয়ে নেমে যাবার চেষ্টা করতেই বসে পড়ল ঝাঁকানি খেয়ে। গাড়ি স্পিড দিয়েছে ততক্ষণে। ব্যস্ত হয়ে ভদ্রলোক বললে, কি হলো? পরিষ্কার স্পষ্ট গলা, এতটুকু জড়তা নেই, দ্বিধা নেই, পরিচয়ের এতটুকু চিহ্ন নেই কোনোখানে। লজ্জা পেল মালতী। কান গরম হয়ে উঠল। স্বভাবতই গোলাপি গাল আরও লাল হল। মুখ তুলতে পারল না সে। কুণ্ঠিত গলায় বলল, কিছু না। কারো আসবার কথা ছিল? ভুলে ফেলে এসেছেন কিছু? ভদ্রলোক উদ্বিগ্ন হয়ে আরও খোঁজ নিতে চেষ্টা করলেন। তার মৃদু গম্ভীর গলা মালতীর বুকের মধ্যে হাতুড়ির আঘাত আনল। আবার কুণ্ঠিত গলায় আসতে বলল, না, কিছু না। গুটানো বিছানাটা ধীরে ধীরে পেতে নিল সে। সুটকেসটা ঠেলে দিল বাঙ্কের তলায়। বুকের কাঁপুনি তখনও থামেনি, কিন্তু আত্মস্থ হয়েছে অনেকটা। অনেকটা শান্ত করতে পেরেছে নিজেকে। জানালায় যতটা সম্ভব মুখ বাড়িয়ে তাই দেখতে পাচ্ছে আকাশটাকে, আকাশের তারাগুলোকে। কিন্তু ভদ্রলোক একা কেন? একাই চলেন নাকি এখন? ভালো হয়ে গেছেন? সত্যি ভালো হয়ে গেছেন? আর তাই বলেই কি চিনতে পারলেন না মালতীকে? নাকি ভান? নাকি ঘেন্না? কি? নাকি সেই জীবনের সঙ্গে এই জীবনের কোনো মিল না থাকায় তার স্মৃতিটাও মুছে গেছে হৃদয় থেকে? বুকের ভেতরটা কোথায় মোচড় দিয়ে উঠল। শুধু তাই নয়, চোখ দুটো পর্যন্ত ঝাপসা হয়ে উঠল তার। 8 বছর ধরে যে মেয়ে কত মৃত্যু দেখেছে, কত কান্না শুনেছে অধৈর্যহীন হয়ে, কত বসে থেকেছে রোগীর শিহরে, কঠিন হয়ে ফিরিয়ে দিয়েছে হৃদয়ের সব আবেদন, আজ 27 বছর বয়সে একটা মানুষের এই একটু সামান্য চিনতে না পারার বেদনাতেই যেন কেমন অভিভূত হয়ে পড়ল। কিন্তু মালতী নিজেই কি মনে রেখেছে কারো কথা? তবে কি জন্যে তার এই অভিমান? সে স্বাধীন মানুষ, একা মানুষ, যা চেয়েছিল তারই হয়েছে। এই তো কেমন ট্রেনে ফার্স্ট ক্লাস কামরায় একা বসে দিল্লি যাচ্ছে একটা কনফারেন্সে যোগ দিতে, যাচ্ছে বিদেশ যাওয়ার একটা স্কলারশিপ জোগাড়ে তদবির করতে, হাসপাতালে নিম্নতম নার্স থেকে উচ্চতম সিস্টারে পরিণত হয়েছে। তবে আর এখন কার তোয়াক্কা রাখে সে? কাকে চায়? কি দরকারে? একদিন সবাই মিলে যত শত্রুতা করেছিল, সকলকে তার যথাযোগ্য শিক্ষা দিতে পেরেছে। নিজের পায়ে দাঁড়িয়ে একা হয়ে তাদের বুঝতে দিয়েছে যে সেও মানুষ। না, একদিনের জন্য ভাবেনি ভুল করেছে, অন্যায় করেছে। তবে আর কিসের দুঃখ? তাই তো, কিসের আর দুঃখ তার? কিন্তু তবু ঝড়ের পাখির মতো থরথর করছে সে। মানুষটি মুখের দিকে তাকিয়ে নেমে যেতে চাইছে চলন্ত ট্রেন থেকে। গলা তার শুকিয়ে কাঠ হয়ে উঠেছে। কেন? ভয়ে? বিস্ময়ে? আতঙ্কে? নাকি আর কিছু? কিন্তু ভয় তো আর নেই তার, আতঙ্কও নেই। ভয় করেছিল সেদিন, যেদিন মা কান্না ভরা গলায় বলেছিলেন, তবে তাই স্থির। বাবা বলেছিলেন, তাই স্থির। তারপর মাকে ফুলে ফুলে কাঁদতে দেখে বাবা নিষ্ঠুরের মতো আরও বলেছিলেন, বাড়াবাড়ি করো না। সর্বানন্দবাবু জেলা জজ, মান সম্মান প্রতিপত্তি টাকা কড়ি কিসের অভাব তার? ঢাকা শহরে কত বড় বাড়ি, ছেলেমেয়েরা সব কত ভালো ভালো জামা কাপড় পরে ঘুরে ফিরে বেড়াচ্ছে। ঠাকুর চাকর আশ্রিত পালিত একেবারে গমগম করছে বাড়ি। মেয়ে কি তোমার দুঃখে থাকবে? মা বলেছিলেন, চাই না, চাই না সে সুখ। মেয়ে আমার মরে যাক, তবু আমি চাই না। দরজা ধরে দাঁড়িয়ে মা বাবার সেই সব কথা শুনতে শুনতে
বুক বন্ধ হয়ে এসেছিল সেদিন মালতীর। সেদিনের সেই ভয়ের তুলনা ছিল না কোনো। ভয় শুধু তারই হয়নি, ভাই বোনেরাও ভয়ে চুপ হয়ে গিয়েছিল। প্রতিবেশীরা বলেছিল, লোকটা কি চামার, এমন প্রতিমার মতো মেয়েটাকে শেষে। সারা বাড়ি থমথম হয়ে গিয়েছিল, যেন মধ্যাহ্ন সূর্যকে গ্রাস করেছে গ্রহণ। মালতী মার কোলের ওপর ঝাঁপিয়ে দাপিয়ে উঠেছিল। না না, এ আমি পারবো না, তার চেয়ে আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, পদ্মায় ভাসিয়ে দাও। আর তারও পরে একদিন সকলে চোখ এড়িয়ে সে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। উল্টো দিকে বাড়িতে কখনো সখনো বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা ভদ্রলোকটি পা জড়িয়ে ধরে চোখের জলে ভেসে গিয়ে বলেছিল, শুনেছি আপনি বিপত্নী, আপনি আমাকে বিয়ে করে নিয়ে পালিয়ে যান, আমি সমস্ত জীবন আপনার এই ঋণ মনে করে দাসী হয়ে থাকব। দাদা পিতার যোগ্য পুত্র, তখনই ধরে এনে মেরে বাঁকিয়ে দিয়েছিল পিঠ। তারপর সেই যে চুপ হয়ে গিয়েছিল, সে আর কোনোদিন একটা কথা বলেনি, সব জমা করে রেখে দিয়েছিল বুকের ভেতর। তারপর পুরো 10,000 টাকা বাবার হাতে তুলে দিয়ে পুত্রবধূ কিনলেন সর্বানন্দবাবু। টাকাটা হাতের মুঠোয় নিয়ে সেই প্রথম মেয়ের জন্য কেঁদে উঠেছিলেন মালতীর বাবা। হয়তোবা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনাও হয়েছিল, কে জানে। ততক্ষণে উৎসর্গ হয়ে গেছে। বিশেষ কোনো আয়োজন ছিল না উৎসবে। সর্বানন্দবাবু 2 চাপরাশি আর একজন ঘনিষ্ঠ আত্মীয় নিয়ে বিয়ে দিতে এসেছিল ছেলেকে। অনুষ্ঠান যথাসম্ভব সংক্ষিপ্ত হলো। স্বামীর সঙ্গে মালতীর নির্জন হতে দেরি হলো না। আর একা হওয়া মাত্রই মালতী কেঁপে উঠল থরথর করে। শৈলেনের অপলক দৃষ্টি থেকে অনেক দূরে সরে গিয়ে প্রায় দেয়ালে মিশে দাঁড়াল। শৈলেন এবার নামিয়ে নিল তার চোখ। তারপর মালতীর ভয় দেখেই হোক, যে কারণেই হোক, শান্ত হয়ে শুয়ে পড়ল বিছানায়। আর মালতী, তার নববিবাহিত ভীত বিপন্ন স্ত্রী সরে এলো দেয়ালের আশ্রয় ছেড়ে। কেমন জানি গোলমেলে লাগলো তার সমস্ত ব্যাপারটা। কেন জানি মনে হলো সব কথা সে ভুল শুনেছে, ভুল ভেবেছে। সবাই যেন এতদিন ধরে এই অসাধারণ সুন্দর মানুষটার বিরুদ্ধে সব কথাই বানিয়ে বলেছে, হিংসে করে ধোঁকা দিয়েছে তাকে। পায়ে পায়ে কাছে এগিয়ে এসে গরদের ধুতি পাঞ্জাবি পরা লম্বা হয়ে শুয়ে থাকা ঋজু শরীর বলিষ্ঠ যুবক স্বামীটির দিকে তাকিয়ে যেন সম্মোহিত হলো, ভালো লাগলো। এতদিন ধরে যত কান্না কেঁদেছে, যত ভয় সয়েছে, সব যেন সার্থক মনে হলো সেই মুহূর্তে। ইচ্ছে করলো, কি ইচ্ছে করলো তা সে জানে না। নরম আলো জ্বলছে প্রদীপের, তার ছায়া কাঁপছে দেয়ালে। কেমন সুন্দর সাজানো ঘর, নতুন গন্ধে ভরা। মালতী সাহসে ভর করে খুব কাছে এসে দাঁড়ালো, আরও আরও কাছে। আর তারপরেই একটা আর্তনাদ করে ছুটে বেরিয়ে গেল দরজা খুলে। সারা বাড়ির লোক দৌড়ে এসে ভিড় করল সেখানে। সবার আগে এলেন সর্বানন্দবাবু নিজে। তিনি বোধহয় সব সময়ই সচকিত ছিলেন, হয়তোবা ঘুম ছিল না চোখে। আজকের সিস্টার মালতীর মন নিয়ে সেই মালতী সেদিন দেখেনি তাকে, নইলে সে তার সারা চেহারার একটা ঘাতকের নিষ্ঠুরতা না দেখে অব্যক্ত যন্ত্রণার কাতরতাই দেখতে পেত। বাজের তারায় একটা ভীরু পায়রার মতো কম্পিত পুত্রবধূকে যখন তিনি বুকের কাছে টেনে নিয়ে বলেছিলেন, কি মা, কি হয়েছে, ভয় পেয়েছ? কোনো ভয় নেই, লক্ষ্মী মা আমার। তখন তার কথার মধ্যে চাতুর্য না দেখে মাধুর্যই খুঁজে পেত। সেই রাত্রে তিনি তার 2 হাত ধরে চোখের জলে ভেসে বলেছিলেন, আপন সন্তানের মঙ্গল যে আমি পরের সন্তানের জন্য যে দুঃখ ডেকে নিয়ে এলাম, তার জন্য ঈশ্বর আমাকে যে সাজাই দিন, তুমি কিন্তু ক্ষমা করো। যে যাই বলুক, আমি জানি এ অবস্থা ওর সাময়িক। তোমার যত্ন পেলে, সঙ্গ পেলে নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। ডাক্তার বলেছেন। হঠাৎ মালতী মুখ তুলে তার মস্ত বড় বড় 2 চোখ মেলে শ্বশুরের মুখের দিকে তাকালো। আর তাকিয়ে থাকতে থাকতে যেন আগুন জ্বলে উঠল চোখে। সর্বানন্দবাবু মুহূর্তে চুপ হয়ে গেলেন। শৈলেন তাকে কি করেছিল, কি জন্য এত ভয় পেয়েছিল সে, আর সেসব ঝাপসা। সবাই যখন চলে গেল, ঘরে যখন শুধু সে আর সর্বানন্দবাবু রইল, তখন দেখা গেল শৈলেন কাঁদছে। কান্নার বেগে ফুলে ফুলে উঠছে তার শরীর, শিশুর মতো আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। সর্বানন্দবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন মেঝেতে, কপালে করাঘাত করে বললেন,
হায় ঈশ্বর, এ আমার কি দুর্মতি হলো! কি করলাম আমি! মালতী আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাহিরে কয়লা রাখা চৌবাচ্চার ধারে বসে রইল চুপচাপ। দুঃখে নয়, ক্ষোভে আর ক্রোধে। তার 18 বছরের সমস্ত শক্তি যেন একত্রিত হলো হাতের মুঠোয় আর মনের কোনো নিঃশব্দ সংকল্পে। পরের দিন যখন নতুন বউ হয়ে ও বাড়িতে গিয়ে দাঁড়ালো, তার সাজসজ্জা দেখে চমকে উঠেছিলেন শাশুড়ি। অবাক হয়ে বলেছিলেন, এ কি, এমন খালি কেন গা হাত পা? গয়না কোথায় বৌমার? মালতী মুখ তুলে পরিষ্কার গলায় বলেছিল, খুলে রেখেছি। এই মাত্র এসে দাঁড়িয়েছে পিঁড়ির ওপর। তার মুখে এমন স্পষ্ট জবাব তিনি আশা করেননি, আর জবাবের জন্য বললেননি কথাটা। বউকে তারাই গয়না পাঠিয়েছিলেন গা মুড়ে, বেনারসি পাঠিয়েছিলেন পরে আসবার জন্যে। তার বদলে এমন দুঃখী সাজ দেখেই কথাটা বেরিয়ে গিয়েছিল মুখ থেকে। জবাব শুনে হকচকিয়ে বললেন, পরনি কেন? চোখে চোখে তাকিয়ে মালতী বলল, শাখাটা খুলে রাখতে চেয়েছিলাম, মা দিলেন না। এ কথা শুনে শাশুড়ির কেমন লেগেছিল তা মালতী জানে না। কেবল দেখেছিল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে উদ্গত কান্নাকে তিনি বুকের ভেতর পাঠিয়ে দিলেন। শুধু মালতীই নয়, গঞ্জনও তাকে সবাই দিয়েছিল। পাগল ছেলেকে বিয়ে দেবার জন্য নিন্দায় অভিযোগে পঞ্চমুখ হয়ে সবাই সেল বেঁধে দিয়েছিল শৈবলিনীর বুকে। সুখী শৈবলিনী, যে শৈবলিনীকে একদিন সকলে ঈর্ষা করত, সেটা যথেষ্ট উপভোগ করেছিল মালতী। আর শৈলেন কি বুঝেছিল সে কে জানে। শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছিল মাকে, যেন পৃথিবীর সব দুঃখ থেকে সে আড়াল করবে তাকে। কান্না ভাসা গলায় মা বলেছিলেন, সন্তু, বউ দেখেছিস? তোর বউ কি সুন্দর! সন্তু অপলকে শুধু তার মাকেই দেখেছিল। মাকে সে চায় বেশি। মাই তার একমাত্র বন্ধু, মাই সব। তবু দিন কয়েকের মধ্যেই মালতী বুঝতে পারল, শুধু মাই নয়, স্ত্রীর প্রতিও অনুরক্ত হয়েছে নির্বোধ নিঃশব্দ মানুষটা। বলবার ভাষা নেই, কিন্তু দৃষ্টি যেন অর্থ খুঁজে পেয়েছে। মালতীকে দেখলে তার দুই চোখে আলো জ্বলে ওঠে, কিন্তু পাগলের আগ্রহ পাগলামি। মালতীর স্বামী ধার দিয়েও গেল না। বিয়ের হাঙ্গামা মিটে যাওয়া মাত্রই সে বাড়ির অনেক ঘরের একেবারে প্রান্তের ঘরে গিয়ে ঠাঁই নিল। তার চলাফেরা, থাকা খাওয়া সমস্তটার মধ্যে এমন একটা মরণান্ত জেদ ছিল যে কেউ কিছু বলতে সাহস পেত না। সর্বানন্দবাবু বা তার স্ত্রী কিংবা তাদের ছেলেমেয়েরা সবাই শান্ত ছিল, ভদ্র ছিল, সচেতন ছিল নিজেদের অপরাধের জন্য। মালতী হয়তো সেই সুযোগটাই নিয়েছিল খুব ভালো করে। বাপ মাকে ত্যাগ করেছিল তাদের বাড়ি ত্যাগ করে, এদের ত্যাগ করলো এদের বাড়িতে থেকে। লজ্জার মাথাকে সব হয়ে শাশুড়ি একদিন বললেন, সারাদিন ঘোরো ফেরো কাজ করো, না হয় করলে রাত্রিটা অন্তত ওর কাছে থেকো। আমার ভাগ্যদোষে যত ক্ষতিই হোক, তবু ছেলে তো আমার উন্মাদ নয়। নয় বুঝি? শাশুড়ির দিকে তীর্যক দৃষ্টি এনে ঠোঁট বাঁকিয়ে হেসেছিল মালতী। না, নয়। এই প্রথম রেগে উঠেছিলেন তিনি। কিন্তু এবার তুমি তাই করবে। তোমার জন্যে ওর সর্বনাশ হবে। বিয়ে দিলেন কেন? রুড হয়ে মুখে মুখে বলে উঠল মালতী। শৈবলিনী বললেন, তার কৈফিয়ত আমার কাছে চেয়েও না। আত্মা থাকলে তাকে জিজ্ঞেস করো। একটা অসহায় মানুষ, শিশুর মতো যে নির্ভরশীল, তার সঙ্গে তোমার এই প্রতিহিংসা কিসের? আমি বলছি, একদিন এর জন্যে শাস্তি পেতে হবে তোমাকে। অকারণেই ভগবান আমাকে অনেক শাস্তি দিয়েছে। উদ্ধত মালতী শাশুড়ির চোখের জলে একটুও ভেজেনি। কারণ দেখি আর লাভ কি? সত্য কথা বলাই ভালো। আপনার পাগল ছেলেকে ভালোবাসার মতো মনের জোর আমার নেই। তাকে আমি কখনো কোনোদিন স্বামী বলে ভাবতে পারবো না। প্রায় 50-এর একজন দুঃখী প্রৌঢ়া মহিলাকে প্রায় 19-এর একটি মেয়ে যে কি করে অমন কঠিন কথা বলতে পারল কে জানে। দুটি জল ভরা ঘোলাটে চোখ মিলে শাশুড়ি তখন তার মুখের দিকে যেন কেমন করে তাকিয়ে রইলে। সে দৃষ্টি আজও ভোলেনি মালতী। আরও একজন তাকিয়েছিল, শৈলেন, তার পাগল স্বামী। জানালায় বসেছিল চুপচাপ, উদাস, গম্ভীর। একখানা বই আছে হাতে। সহসা দেখলে কে বলবে লোকটা পাগল, নির্বোধ। খেতে না দিলে খায় না, স্নান না করলে জল ঢালে না, এমনকি জামা কাপড়টা পর্যন্ত ছাড়তে জানে না নিজে। অকস্মাৎ কি ভেবে সেও মুখ ফিরিয়ে পরিপূর্ণ দৃষ্টিতে মালতীর চোখে দিকে তাকিয়েছিল অনেকক্ষণ।
তারপরেই ধাত্রীমাসি, পাশের বাড়ির আত্মীয়া, বেড়াতে এসেছিলেন ঢাকাতে। কালো কুলো মোটাসোটা মানুষ, আসর জমানো। এ বাড়ির কেউ পছন্দ করতো না তাকে, কিন্তু মালতীর ভালো লাগলো। হয়তো এ বাড়ির বিরোধিতা করবার জন্যই ভালো লাগলো, কিংবা তার স্বাধীন জীবনের আকর্ষণও হতে পারে। ধাত্রীমাসি বলল, কেন, মেয়েরা কি মানুষ না? মন প্রাণ নেই? ঘটিবাটি নাকি যে টুটা ফুটা ভাঙা ফাটা সব একত্র করে রাখলেই হলো? তুই কেন সারা জীবন চলবি এদের সঙ্গে? দেখ না আমি কেমন আছি। ঠোঁট উল্টে মুখ ভ্যাংচালেন। ডাক্তার বলেছে বিয়ে দিলে ভালো হবে। আহারে আমার! এইসব বলে বলে সেই ধাত্রীমাসি তাকে স্বাধীন জীবনের নেশা ধরিয়ে দিয়েছিলেন। তারপর একদিন কাউকে কিছু না বলে পালালো সে। শোনা গেছে তাই নিয়ে ঢাকা শহরে তোলপাড় হয়েছিল। জজ সাহেব আর মুখ দেখাতে পারেননি লজ্জায়। জজ সাহেবের স্ত্রী কেঁদে কেটে শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। আর তাদের পাগল ছেলে স্ত্রীর বিরহে সত্যি সত্যি বড্ড উন্মাদ হয়ে গিয়েছিল। মাসি মুখ নেড়ে নেড়ে দাঁতে দাঁত ঠেকিয়ে বলেছিল, খুব হয়েছে, বেশ হয়েছে। যেমন কুকুর তার তেমনি মুগুর। এরপরে এদের মতো আর সব বাবা মায়েরাও একটু সাবধান হতে শিখবে। কারো বাড়ির ঘরের বউ বেরিয়ে গেছে, মুখে চুনকালি পড়েছে। এর মধ্যে মাসি যে কি এত আনন্দ পেল কে জানে। আসবার সময় মালতী প্রথমে শুধুমাত্র তার নিজের 2-4খানি শাড়ি ব্লাউজ বগলে নিয়েই চলে এসেছিল মাসির কাছে। মাসির চোখ বড় করল। সে কি কথা রে বোকা মেয়ে, যা পারিস নিয়ে আয়, সম্বল চাই না? আর রেখেই বা আসবি কার জন্যে? কে তোর আপন? কাজে নিজের গায়ের ভারী ভারী সোনার গয়নাগুলো সঙ্গে এনেছিল সে। নগদ টাকাও হাতের মুঠোয় মন্দ ছিল না। তারপর ভোর রাত্রে কাক পক্ষী জাগার আগেই মাসির সঙ্গে উধাও হলো। এখনও সে দিনটার কথা পরিষ্কার মনে করতে পারে মালতী। এতদিন পরেও একটু ফিকে হয়নি। স্টিমারে উঠে ধু ধু জলের দিকে তাকিয়ে মুচড়ে উঠেছিল বুকটা। 2 চোখের জলে দিক বিদিক ঝাপসা হয়ে গিয়েছিল। আর এমন আশ্চর্য, যাদের ওপর প্রতিশোধ স্প্রেয়ায় এমন করে চিরকালের জন্য ঘর ছাড়ল, সে তাদের জন্যই এক অনির্বচনীয় কষ্টে দাপিয়ে উঠেছিল মনটা। আর তার সবচেয়ে যে বড় শত্রু, তার পাগল স্বামী, তাকে মনে পড়েই যন্ত্রণাটা যেন আরও দুঃসহ হয়ে উঠল। সেই কষ্ট তাকে শুধু সেই দিনই ছিন্ন ভিন্ন করেনি, অনেক দিন অনেক রাত ভাসিয়ে দিয়েছে চোখের জলে। মালতী জানেনি, বোঝেনি কখন অলক্ষ্যে বিধাতা রং ধরে দিয়েছিলেন তার মনে। কাঁচা মনে সতেজ জালে কখন ফুল ফুটিয়েছিলেন। কখন কোন মুহূর্তে সে ওই অর্ধবুদ্ধি সুন্দর যুবকটির প্রেমে পড়ে গিয়েছিল, গভীর প্রেম। কলকাতা এসে প্রথমে মালতী ধাত্রীমাসি বাড়িতেই উঠল। এক সরু রাস্তার সরু বাড়ি। নর্দমার পাশ দিয়ে রাস্তা থেকে উঠে গেছে দোতলার সিঁড়ি। টানা বারান্দার বাঁ হাতে তার ঘর। দরজায় তীর আঁকা নেম প্লেট। এই যে আসুন, এখানেই আপনাদের সুশিক্ষিতা নার্স সুলোচনা দেবী থাকেন। অত দুঃখেও সেদিন মালতীর হাসি পেয়েছিল। পরে দেখল ঠিক ওই রকম নেম প্লেট শুধু সুলোচনা দেবীরই নয়, পরপর 4খানা ঘরেই ওই একই রকম টাঙানো। মানে 4 জন ধাত্রীবিদ্যার পারদর্শিনী এখানে থাকেন। আরও পরে বুঝল স্থানটা খুব পবিত্র নয়। ধাত্রীমাসির কোনো বিবেক নেই, তার দংশনে সে কখনো কাতর হয় না। টাকা রোজগারের জন্য সে যে কোনো অন্যায়েই পবিত্র হতে পারে। আর মালতীর প্রতি এই মনোযোগের মধ্যেও যে এর চেয়ে আরও কোনো অন্যায়ের বীজ লুকোনো নেই, তাই বা কে জানে। তবু রক্ষে 2-1 দিনের মধ্যেই একটা হাসপাতালে কাজ শিখতে ভর্তি করে দিল তাকে। খাওয়া থাকা ফ্রি। তবে মালতী বুঝল কাজটা একেবারেই নিম্নতম। তা হোক, তবু ধাত্রীমাসির কবল থেকে বেরিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াবার এই মাটিটুকু পেয়েই ভরতে গেল সে। চাকা চাকা সোনার দানা আর নগদ টাকার ভারী অঙ্কটা ধাত্রীমাসির জিম্মাতেই রয়ে গেল চিরকালের জন্য। সেই নিম্নতম কাজ থেকে নিজের যোগ্যতায় আজ তো এখানে এসে পৌঁছেছে মালতী। তার নিজের জগতে তার সুনাম সম্মান সবই অক্ষয়। হাসপাতালে সিস্টার সেনের নাম আজ সকলের মুখে মুখে। 2 দিন বাদে বিদেশেও যাবেন। ফিরে এসে এর চেয়েও সম্মানের আসনে প্রতিষ্ঠিত হবে। এতদিনে সব ভুলেছে, সব দুঃখ ভুলেছে। নিজের মনে নিজের সুখে ভালোই তো ছিল সে। কেবল মাঝে মাঝে ওর কাছে নানাভাবে নানা খবর শুনে যতটুকু বিচলিত হওয়া।
আগে ধাত্রীমাসি অবশ্যই সব কথা পৌঁছে দিত। তার কাছেই শুনেছিল সর্বানন্দবাবুর কপাল ভালো, ছেলেটা বুঝি শেষে সেরেই উঠল। যেন বড় দুঃখের খবর, মেয়ের বিয়ে হয়েছে মস্ত লোকের সঙ্গে, আরও কত। এও শুনেছিল বউকে ধরবার জন্য নাকি পুরস্কার ঘোষণা করেছেন। ধরতে পারলে কি করবেন মনে মনে ভেবেছিল মালতী, কিন্তু মাসিকে জিজ্ঞেস করা হয়নি সে কথাটা। মাসি নিজে থেকেই বলেছিল, তাহলে কি তোর ধরে আর মুন্ডু থাকবে? কলঙ্কের শোধ নেবে না? অপমান কি ভুলেছে নাকি? মালতীর ইচ্ছে করত সেই সাজাটা নিতে। ইচ্ছে করত কোনো এক নির্জন দুপুরে, যখন সর্বানন্দবাবু কোর্টে গেছেন, চাকররা বিশ্রামে গেছে, শৈবলিনী ঘুমুচ্ছেন একটু, সেই সময়ে একবার গিয়ে দাঁড়াতে। যেখানে বড় শখ করে নতুন খাটে নতুন শয্যা রচনা করে রেখেছিলেন ওরা ছেলের বইয়ের জন্য, যে ঘরের মস্ত জানলা দিয়ে মস্ত আকাশে তাকিয়ে চুপচাপ বসে থাকতো তাদের পাগল ছেলে। আর কখনো কোনো নির্দিষ্ট পায়ের আওয়াজ পেলেই চকিত হয়ে ফিরে তাকাতো উদ্ভ্রান্ত দৃষ্টিতে। কখনো উঠে আসতো কাছে, হাত বাড়াতো, আর বিদ্যুতের মতো ঘর থেকে বেরিয়ে যেত মালতী। সেই মানুষটাই তো, ঠিক তেমনি ভঙ্গিতেই তো বসে আছে চুপচাপ বইয়ের পাতায় চোখ রেখে। তবে চিনতে পারল না কেন তাকে? তাই তো ভালো, কেউ যে কারো স্মৃতি দরজা আগলে বসে নেই, সেইটাই তো বাঁচোয়া। অন্তত আজকের এই মুহূর্তে তো নিশ্চয়ই। কবেকার সব পুরনো দিনের কথা, সেসব ভেবে কে কতকাল বসে থাকবে? প্রত্যেকেরই কাজ আছে, কর্ম আছে, আলাদা আলাদা ক্ষেত্র আছে জীবনযাপনে। কিন্তু তবু বুকের মধ্যে খচখচ করে মালতী। কিসের কাঁটা? একটা কৈফিয়ত দেবার আছে তার এই ব্যক্তিটির কাছে, যে মানুষটা মেঘে মোচা আকাশের মতো ধোয়া মোচা হৃদয় নিয়ে পরম নিষ্ঠুরের মতো সব কথা ভুলে গিয়ে আজ বসেছে এসে তার মুখোমুখি নিশ্চিন্ত হয়ে। দুঃখের দিনে যাকে সঙ্গী করতে এতটুকু বিবেকে আটকালো না, আজ বুঝি সুখের দিনে আর দরকার হলো না তার? কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর! দুটো হাতের ফাঁকে মাথাটা দুবার ঘষল মালতী। আপনার কি কোনো অসুখ করেছে? ভদ্রলোকের মৃদু গম্ভীর আওয়াজে আর একবার উদ্বিগ্ন প্রশ্ন। মালতী চমকে চোখ ফেরালো। কয়েক মুহূর্তে যেন কিছু না বুঝে তাকিয়ে রইল মুখের দিকে, তারপর আরক্ত হয়ে চোখ নামিয়ে বলল, না। মনে হচ্ছে অত্যন্ত অস্থির বোধ করছে, মাথা ধরেছে। নিজের অসংলগ্ন ব্যবহারের কৈফিয়তস্বরূপ এই মিথ্যেটুকু অস্পষ্ট বলতেই হলো মালতীকে। মাথা ধরেছে? ও আচ্ছা, এক কাজ করলে হয় না? ও কিছু না, সেরে যাবে। আমার কাছে অডিকোলন আছে, জল মিশিয়ে ব্যবহার করলে তো হয়। ফ্যাকাশে মুখে ম্লান হাসল মালতী। পরের স্ত্রী ভেবে যে যত্ন, নিজের স্ত্রী জানলে কি তা ইনি করতেন? কিছু দরকার নেই। বেড কভারটা মালতী আসতে পায়ের ওপর টেনে দিল, আবার মুখ ফেরালো জানালায় অন্ধকারে বাহিরের দিকে। কিন্তু তার দরকার না থাকলেও ভদ্রলোকের বোধহয় ছিল। অ্যাটাচিকে খুলে অডিকোলন বার করে যতখানি জল ঢাললেন কুজো থেকে, তার অর্ধেকখানি গ্লাসে আর বাকি অর্ধেক ফেলে বিছানা ভিজিয়ে শিশিটাকে প্রায় উজাড় করে কাছে নিয়ে এলেন। মুখে মাথায় ছিটিয়ে দিন, ভালো লাগবে। মুখ ফিরিয়ে তাকিয়ে না ছিটিয়েও ভালো লাগলো মালতীর। যত্ন করাটা তার পেশা, তাকে কেউ কখনো যত্ন করেনি। হাত বাড়িয়ে স্বামীর হাতের সুগন্ধি জলটা তার ছিটুতেই হলো মুখে মাথায়। মৃদু হেসে বলতেই হলো, অনেক ধন্যবাদ। নিজের জায়গায় বসতে গিয়ে বিছানার ভেজা জায়গাটা গুটিয়ে দিলেন ভদ্রলোক। মুখ খোলা কুজোটাতে গ্লাস চাপা দিতে দিতে বললে, আমরা পুরুষেরা সত্যি বড় অকর্মণ্য। ভিজে গেছে অতখানি? এক গ্লাস জল ভরতে এই দশা। স্মিত হাস্যে আর একখানা শুকনো চাদরের জন্য বোধ হয় হোলডলটাকে তোলপাড় করলেন তিনি। মালতী একজন মেয়ে, তার উপরে নার্স। কত লোকের কত বিছানা সে পেতে দেয়, কত সেবা সে করে, আর আজকে এইটুকু পারবে না? এদিকে উঠে এলো দ্রুত পায়ে, অভ্যস্ত হাতে চাদরটা তুলে শুকুতে দিল জানালার গেরো দিয়ে, তোয়ালে চাপা দিল তোষকের ভেজা অংশ। তারপর অন্য চাদর খুঁজে না পেয়ে নিজেরটাই তুলে এনে একটি নির্ভাজ লোভনীয় বিছানা পেতে দিল মুহূর্তে। হোলনলটা গুছিয়ে দিল,
ফেলে রাখা কোটটা পর্যন্ত হ্যাঙ্গারে ঝুলিয়ে দিতে ভুলল না। ভদ্রলোক ছেলে মানুষের মতো খুশি হয়ে উঠলেন, কিন্তু প্রতিবাদও করলেন। আহা, আপনার চাদরখানা দিলেন কেন? ওটা ধোপের, আমি ব্যবহার করিনি। ব্যবহৃত হলেও আমার আপত্তি ছিল না, সে কথা নয়। তবে আর আপত্তি কিসে? আপনি শোবেন না? আমার তো বেড কভারটাই রয়েছে, গায়ে দেবেন না? আসছে না রাত্রি, ট্রেনের শিরশিরে হাওয়ায় একটু শিরশির করছে বই কি। মালতী বলল, ও হবে ক্ষণ। কোটের পকেট থেকে একটা চাবি বার করে ছুঁড়ে দিলেন ভদ্রলোক। তার চেয়ে আপনি দয়া করে আমার সুটকেসটা খুলুন, ওখানে ভাঁজ টাজ করা সব অনেক কিছু আছে, আপনিও নিন, আমাকেও দিন। কিছু না বলে চুপ করে ছোট চাবির রিংটা অনেকক্ষণ হাতের মুঠোয় নিয়ে বসে রইল মালতী। তার 27 বছরের বঞ্চিত ব্যতীত জীবন যেন হা করে ভরে উঠল সহসা। ট্রেনের এই নির্জন কামরার ক্ষণিক সংসার দহন করলো তাকে। একটু পরে সে উঠল, খুলল সুটকেসটা, পাট করা চাদরও বার করলো দুখানা। কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস বেরিয়ে আসতে দেখি তার হাত পা নড়ল না আর। ডালা খোলা সুটকেসটা তেমনি হাঁ করে রইল, চাবিটা তেমনি ঝুলে রইল গর্তে। চাদর দুখানা হাতে ধরে মালতী দাঁড়িয়ে রইল স্থির হয়ে। বইয়ের পাতা উল্টোছিলেন ভদ্রলোক। দৃষ্টি সেখানে নিবদ্ধ রেখেই বললেন, পাচ্ছেন না বুঝি? পেয়েছি, তবে আর কি? তাকালেন তিনি। আমি ভাবছিলাম অন্যের ফরমাইশি জিনিস ঢুকোতে গিয়ে নিজেরটাই হয়তো বাদ পড়ে গেছে। ছবিটা কার? ও, এটাও ঢুকে গেছে বাক্সে? ভালো। স্মিত হাস্যে মালতীর চোখের তলা থেকে হাত বাড়িয়ে ফটোখানা তিনি নিজের চোখের তলায় রাখলেন। সরমা, আমার বুঝতে পেরেছি, নিজের পদমর্যাদা ভুলে, বায়ুসূচিত গাম্ভীর্য ভুলে একদিন যে সে নিজে এই লোকটির সান্নিধ্য সগর্বে পরিহার করে চলে এসেছিল, সেই সব কথা ভুলে একটা দুরন্ত অধিকারের দাবিতে ক্ষুব্ধ গলায় বলে উঠল, ঠিক এমনি করে আমাকেও একদিন চিনতে তুমি। আপনাকে? ভদ্রলোকের দুই চোখে অপার বিস্ময়। হ্যাঁ, আমাকে, আমাকে। আমার নাম মালতী, মালতী সেন। ভোরো কুচকে মনের মধ্যে খুঁজলেন ভদ্রলোক, তারপর মৃদু হেসে বললেন, নামটি খুব সুন্দর, চিনতে পারলে সুখী হতুম। আমি আমি তো ভুলিনি। থরথর করল মালতীর গলা, মালতীর শরীর। ফটোটা বাক্সে ভরে দিয়ে সুটকেসটা নিচু হয়ে বন্ধ করতে করতে পিছন ফিরে ভদ্রলোক উদাস ভঙ্গিতে বললেন, আমার মনে হচ্ছে আপনি বোধহয় আর কারোর সঙ্গে আমাকে ভুল করেছেন। এবার মালতী থমকে গেল, কানটা আগুন হয়ে উঠল, গোলাপি মুখে রক্তের ঘনতা জমাট বাঁধল। মরে যেতে ইচ্ছে করলো তার, লাফিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করলো ট্রেনের জানলা দিয়ে। কাজ ছেড়ে হাত ছেড়ে মালতীর হাত থেকে চাদর দুখানা নিয়ে দু বিছানায় বন্টন করে ভদ্রলোক হাসলেন। তাতে অবশ্যই অবাক হবার কিছু নেই। প্রথমত, আমি মানুষটা দেখতে এত বেশি সাধারণ যে বেশিরভাগ লোকের চেহারাই ঠিক আমার মতো। মালতীর পাতা নির্ভাজ বিছানায় আরাম করে এলিয়ে বসলেন, আরাম করে সিগারেটে অগ্নিসংযোগ করে ধোঁয়া উড়লে। তা এই ভুলের সূত্র ধরে আপনার সঙ্গে পরিচয়টা যদি আমার একটু ঘনিষ্ঠই হয়ে ওঠে মন্দ কি? সে কথায় কান না দিয়ে নিজের জায়গায় ফিরে আস্তে আস্তে মালতী অস্পষ্ট গলায় বলল, ক্ষমা করবে, অত্যন্ত ভুল হয়ে গেছে আমার। অনর্থক কুণ্ঠিত হচ্ছেন। ভদ্রলোক যেন সত্যি ক্ষমার অবতার হলেন গলার ঢিলে ঢালা সুরে। যে কোনো কারণেই হোক, মুহূর্তের ভুলেও আপনি যে আমাকে আপনার একজন কাছের মানুষ বলে ভেবেছেন, আমি নিজেকে তাইতে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি। মালতী জবাব দিল না। মাথা ধরা কমেছে একটু? তবু আলাপ ছাড়লেন না ভদ্রলোক। নিঃশব্দে ঘাড় নাড়ল মালতী। অত ঝুঁকে বসবেন না, যা বিচ্ছিরি কয়লার গুঁড়ো। মালতী জানলা থেকে মুখ ভেতরে আনলো। বরং চাদরটা চাপা দিন, ঠান্ডা পড়েছে বেশ, বলে নিজেই হাত বাড়িয়ে খুলে দিলেন চাদরটা। মালতী একেবারে নিঃশব্দ, রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কখন গাড়ি আসানসোল এসে একটু দাঁড়াবে। মালতীকে নেমে যাবার মতো একটুখানি সময় দেবে। কত দূর যাবেন? আবার প্রশ্ন ভদ্রলোকের। মালতীকে এবার জবাব দিতেই হলো, দিল্লি। আমি এলাহাবাদ। ওখানেই উনি, মানে যার ছবি দেখলেন, তিনি আছেন কি না? নিজেই নিজের খবর দিলেন ভদ্রলোক। যেন এ খবরের জন্য মালতীর আর উৎকণ্ঠার শেষ ছিল না।
মালতী দাঁতে দাঁত চাপল। কিন্তু 1 কাপ চা না হলে তো আর চলছে না। বর্ধমানটা যে কখন গেল। আসানসোলে এখন আর চা আর ডিনার দুটোই একসঙ্গে নিতে হবে দেখছি। শব্দ নেই মালতী। তা এসে পড়েছি প্রায়। কি বলেন? মালতী না শোনার ভান করে তেমনি তাকিয়ে রইল বাহিরে অন্ধকারের আড়ালে। গাড়ি এসে স্টেশনে থামতেই 7 তাড়াতাড়ি ভদ্রলোক এসে দরজা জুড়ে দাঁড়ালেন। এই বিয়ারা, চা চা ले आओ, 2 आदमी का। হ্যাঁ, आओ डिनर भी 2 आदमी का। একটু সরবেন? এই এই কুলি। ত্রস্ত গলা মালতীর। অবাক হয়ে ভদ্রলোক সেখানে দাঁড়িয়ে পিছন ফেললেন। ও কি, কুলি ডাকছেন কেন? আমি নামবো। নামবেন? হ্যাঁ, আমার দরকার আছে এখানে। আপনি তো দিল্লি যাচ্ছেন। সে যখন যাব তখন। ইধার আও। এই কুলি। কুলি ঝুলে রইল জানলা ধরে। ভদ্রলোক দরজা না ছাড়তে সে ঢুকতে পারছিল না। ভদ্রলোকের সহস্র দৃষ্টিতে যেন কৌতুক বিচ্ছুরিত হলো। বিনীত হয়ে 2টি হাত যুক্ত করে তিনি বুকে ঠেকালেন। আমার অপ্রিয় সঙ্গ বর্জনই যদি আপনার নেমে যাবার একমাত্র কারণ হয়ে থাকে, তাহলে আদেশ করুন, আমিই নেমে যাচ্ছি। নিজেকে একটু বেশি সম্মান দিচ্ছেন। ধনুকের মতো বাঁকা ঠোঁটে এবার হাসল মালতী। এতক্ষণে নিজেকে ফিরে পেয়েছে সে। তার স্বভাবে সেই মরণান্ত জেদ আর অভিমান মাথা ঝাড়া দিয়ে উঠেছে বুকের মধ্যে। আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে ঈষৎ রূঢ় গলায় বলল, আপনার কথা এখানে উঠছেই না। আপনাকে আমি খেয়ালও করিনি এতক্ষণে। এটা কিন্তু আপনি ঠিক বললেন না। হাসিতে যেন বিগলিত হয়ে গেলেন ভদ্রলোক। আমার মতো একটা সামান্য মানুষকে এর চেয়ে আর কত বেশি খেয়াল করবেন? আমার নিজের স্ত্রীর কথা থাক, কারো ব্যক্তিগত কথা শুনবার সময় নেই আমার। সেইটাই তো ভদ্রতা। কিন্তু কথাটা কি হচ্ছে জানেন? এই ট্রেনে উঠে থেকে অনেকবার তার কথা মনে পড়ে যাচ্ছে। তাই অসাবধানে কখন বেরিয়ে গেল। দয়া করে দরজাটা ছেড়ে দাঁড়াবেন? নিশ্চয়। দরজা কি একলা আমার নাকি? এ দরজায় সব যাত্রীদের সমান অধিকার। আপনাকে দেখে অত্যন্ত তা মনে হচ্ছে না। কি করে হবে? আমার জন্য যে আপনি কষ্ট পাবেন সেটা তো আমি চাই না। যাবেন দিল্লি, নামবেন বর্ধমানে। কেন? আমি আছি বলেই তো। এতে রকম সকল দেখে ধুত্তর বলে কুলিটা এ জানলা ছেড়ে অন্য জানলায় গিয়ে ঝুলতে লাগলো। দরজা ঠেলে ভদ্রলোকের পিঠের কাছে দিয়ে চা আর খাবার নিয়ে কখন বেয়ারা দুজনেও ঢুকলো। গাড়িরও জল খাওয়া শেষ করে ছাড়বার সময় হলো। চঞ্চল হয়ে মালতী জিনিসপত্র নিয়ে এবার প্রায় গা ঘেঁষেই নেমে যেতে উদ্যত হলো। ভদ্রলোক দরজাটা বন্ধ করে দিয়ে মুখোমুখি দাঁড়ালেন। চোখে চোখ রেখে তাকিয়ে রইলেন একটু। তারপর আর কিছু না বলে সরে এলেন এদিকে। তবুও নামা হলো না মালতী। গাড়ি ছেড়ে দিল। বাক্স বিছানা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল পুতুলের মতো। চিনতে পেরেছে বই কি শৈলেন। প্রথমটা অবশ্যই ঠিক বুঝতে পারেনি, কিন্তু সেটা মাত্রই কয়েকটা মুহূর্ত। তারপরেই মনের অবচেতন সমুদ্র তোলপাড় করে ভেসে উঠেছে ছবি। কবে কোন বিস্মৃতির স্বপ্নলোকে একদিন সকলে মিলে ভুল করে এই মুখখানার সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দিয়েছিল, সে কথা তার মনে নেই। কেমন করে একটা নির্বোধ মন নিয়ে অন্ধ আবেগে এই মুখখানাকেই সে প্রাণতুল্য ভালোবেসেছিল, সে কথাও তার মনে রাখবার কথা নয়। আর কবেই বা এই নিষ্ঠুর মেয়েটি পাগল বলে তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, তাও মনের মধ্যে লেখা নেই কোথাও। সব ভুলে গেছে। কিন্তু তবু এ কথা সে জানে, বহুবার শুনেছে। এই মুখশ্রী মায়াতেই একদিন তার সমস্ত হৃদয় মন আচ্ছন্ন ছিল। এর জন্যই দিন আর রাত একদিন তার অসহ্য বেদনায় একাকার হয়ে গিয়েছিল। একটা বুদ্ধিহীন জড়চেতনা নিয়ে সে কেঁদেছে, খুঁজেছে, মত্ত হাতির মতো ভেঙে চুরে তছনছ করে দিয়েছে সব। বিচ্ছেদের তীব্র যন্ত্রণা অবিরত হুল ফুটেছে মাথার মধ্যে। সেই সময়কার উন্মাদ অবস্থা তার মর্মান্তে। শেষে মাই একদিন কি ভেবে ডুবতে ডুবতে কুটোগাছা ধরার মতো একখানা ছবি দিলেন হাতে। বললেন, এই তো সে, বসে বসে দেখ। কপালে চন্দন, গায়ে ফুলের গহনা, মাথার ঘন চুলের ঢেউয়ের উপরে ঈষৎ আঁচল তোলা এই মুখেরই নববধূ রূপ। পের মাথায় ধুলো পড়ার মতো তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল সে। মার কথা মতো অপলোকে তাকিয়ে রইল সেই ছবিখানার দিকে। তারপর সে পেল, বুক ভরে পেল, প্রাণ ভরে পেল। বরং
সেই সজীব মানুষটার চাইতে এই নির্জীব ছবি তার কাছে বেশি হয়ে উঠল। ধীরে ধীরে যেমন করে রাত ভোর হয়ে আসে, যেমন করে অন্ধকার কেটে কেটে সূর্যের আলো ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে, তার মনের নিবিড় তিমির হতেও তারপর একদিন সমস্ত অন্ধকার ধুয়ে মুছে তেমনি করে উদ্ভাসিত হয়ে উঠল আলো। মৃত কাগজের মূর্তিটিই তাকে হাতে ধরে নিয়ে এলো জ্ঞানের জগতে। কিসে থেকে কি হয় কেউ জানে না। হৃদয়ে ফুলের মতো পাপড়ি মিলল ধীরে ধীরে। অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য শিখরের মতো ছড়িয়ে গিয়ে ভালোবাসার আঘাতে আঘাতে এই ফটোর মানুষটি একদিন ঘুম ভাঙল তার। কৌতূহল ছিল বই কি দেখবার, যার সম্বন্ধে এইসব কথা সে শুনেছে, নিজে ভেবেছে, যার নাম বাড়িতে একটা রহস্য মতো জড়িয়ে আছে সকলের মনে। একটা পরিবারের উন্নত মাথাকে যে মেয়ে তুড়ি মেরে মিশিয়ে দিয়েছে পথের ধুলোয়, তবু যাকে কেউ দোষ দেয় না। এই সেদিন পর্যন্ত যার ছবিখানা চোখে পড়লে ভেতরে ভেতরে অদ্ভুত একটা নাম না জানা যন্ত্রণা অনুভব করেছে সে। নিজের মধ্যে তার বিষয়ে যদি কৌতূহল না থাকে তো থাকবে কিসে? প্রকৃতিস্থ অবস্থায় রক্তে মাংসে জড়ানো এই মানুষটাকেই তার সত্যি একবার দেখতে ভারী স্বাদ ছিল। কিন্তু সে স্বাদ যে এইভাবে, এই উপায়ে আর এই রকম সময়ে পূর্ণ হবে, সেটা ভেবে অবাক না হয়ে পারল না। যখন সে মন স্থির করেছে আর একটি মেয়ের ওপর যাচ্ছে তার সঙ্গে দেখা করতে, প্রেম না হোক, বিয়ে স্থির হবার পরে এই মেয়েটির কথা মনে মনে ভাবতে শৈলেনে ভালো লেগেছে বই কি। অপরিচিত নয়, কলেজ জীবনের সহপাঠিনী ছিল। তাছাড়া সরমার মা তার মার লতায় জড়ানো কুটুম। অবশ্যই সরমার সঙ্গে দেখা করা ছাড়াও এলাহাবাদে তার অন্য কাজ আছে, আর বাড়ির সকলের কাছে সে এই এলাহাবাদ আসার উপলক্ষটাকে কাজের চেহারাতেই রেখেছে। কিন্তু নিজের মনে তো জানে আসল উদ্দেশ্য তার এই সুযোগে একবার অন্য চোখে সরমাকে দেখা। আজকে মালতীকে দেখে বিধাতার পরিহাস ছাড়া আর কিছুই মনে হলো না তা। সর্বজন কথিত দুধে আলতা ডোবানো রোয়াম, কাজল ডোবানো চোখ, এই বয়সেও অমন ছিপছিপে বেতের মতো নমনীয় শরীর, পালিয়ে যাওয়া স্ত্রীর দিকে তাকিয়ে মনটা দুলে উঠল জোরে। অবচেতন স্মৃতিমূর্তিত হলো বুকের তলায়। অতীতের কোনো জড়বুদ্ধি নির্বোধ যুবক যে এই রূপসাগরী ডুব দিয়ে মরেছিল সে বিষয়ে কোনো সন্দেহ রইল না কোনো। কিন্তু রাগের মাথায় জেদের বসে সেই সময়ে সেই যুবকটিকে ত্যাগ করতে পারলেও আজকের মেয়েটি যে এই ভদ্রলোককে দেখে দুর্বল হয়েছে এটা বুঝতে পেরে ঠোঁটের ভাঁজে ভাঁজে অদ্ভুত একটা হাসি ছাড়িয়ে দিল শৈলেন। বসুন, অনেক পরে বলল সে। তারপর পেয়ালেতে চা ঢেলে এগিয়ে দিল। ধন্যবাদ, আমি চা খাবো না। সুটকেসটা হাত থেকে প্রায় ফেলে দিয়ে বিছানাটা গদির ওপর ছুঁড়ে দিয়ে দরজা ঘেঁষে বসলো মালতী। তা কখনো হয়? যেন কতকাল ধরে একসঙ্গে খেয়ে এসেছে ওরা। শৈলেনের কথার ভঙ্গি ঠিক সেই রকম। চা কি কেউ একা খেতে পারে, নাকি সেটা ভালো দেখায়? মালতী আকাশের তারা গুনল। রুটিটায় মাখন লাগিয়ে দিন না দয়া করে। জানালার বাইরে হাত বাড়িয়ে এবার বোধ হয় মালতী বাতাসের বেগ পরীক্ষা করলো। রাগ করলেন নাকি? রাগ? কি আস্পর্ধা লোকটা, ওর ওপর আবার রাগ? চা যে ঠান্ডা হয়ে গেল। মালতীর হাবে ভাবে মনে হলো না এই কামরায় আর কোনো লোকের অস্তিত্ব এতটুকু অনুভব করছে সে। এরপরে আর একা একা কত কথা বলা যায়, আর একটু রাগ হতেই বা বাধা কি? শৈলেন চুপ করলো। এক চুমুকে চায়ের পেয়ালাটা নিঃশেষ করে শুয়ে পড়লো চাদর চাপাতে। রাত বাড়তে লাগলো হু হু করে। সময় দ্রুত বেগে মুড়মুড়ো পড়ে যেতে লাগলো ট্রেনের চাকার তলায়। অল্প রাত্রির ঘন অন্ধকার ভেদ করে এক ফালি চাঁদ উঠল আকাশে। লগ্ন বয়ে যেতে লাগলো। সেই তালে তালে এই নির্জন রাত্রি, নির্জন কামরার মধ্যে নির্ঘুম দুটি মানুষের বুকের স্পন্দনও বেড়ে উঠল উত্তাল বেগে। তবু কেউ কারো কাছে ধরা দিল না, হার মানল না। ঘুমের ভান করে পড়ে রইল মুখ ঢেকে। শৈলেন মনে করল, আমার গরজ কিসে? নেহাত বিবাহিতা স্ত্রী, নেহাত আমি ভদ্রলোক। যতই অপরাধ করুক একটা কর্তব্য আমার আছে, তাই হাতে পায়ে ধরলে হয়তো বা ক্ষমা করে ফেলতাম। তা যখন হলো না, ভালোই হলো। কথা দিয়ে কথা ফেরাবার লজ্জা ভোগ করতে হলো না সরমার বাবার কাছে। মালতী ভাবল, যা গেছে তা যাক,
লোভীর মতো, কাঙালের মতো আর আমি হাত পাততে পারবো না এই বয়সে। তাছাড়া যে ভদ্রলোক নিজেকে বিবাহিত জেনেও অন্য মেয়ের পানীয়গ্রহণ করে, সে কি একটা মানুষ? সরমা, আহা কি নাম! থাক, সরমাকে নিয়েই থাক। সরমার স্বামীতে আমার কোনো দরকার নেই। রাত কেটে গেল। সুন্দর একটি ভোর কুয়াশায় গা মুড়ে এলাহাবাদ স্টেশনে এসে ধরা দিল। এলাহাবাদ! ধপ করে উঠল মালতীর বুকটা। এলাহাবাদ! বুকটা যেন বন্ধ হয়ে গেল শৈলেনের। যেন কিছুই নয় এমন আয়াসে শোয়া থেকে উঠে বসে স্টেশনটার দিকে মালতী তাকালো। জিনিসপত্র গুছিয়ে হ্যাঙ্গারে টাঙানো কোটটা হাতে নিয়ে সহজভাবে বিদায় নিল শৈলেন। তবে আসি। গলাটা ভারী শোনালো। বোধহয় ঠান্ডা লেগেছে। মালতী ঢোক গিলল। তাকাতে পারল না মুখ তুলে। কিছু যদি অপরাধ করে থাকি আশা করি ভুলে যাবেন। মালতীর ঠোঁট কাঁপল, চোখের পাতা কাঁপল, দৃষ্টির নিবদ্ধ রইল মাটিতে। আর এও আশা করি বাকি রাস্তাটা আপনি এবার শান্তিতে যেতে পারবেন। আমার জন্য মিছিমিছি কষ্ট পেলেন। মালতী কি বোবা হয়ে গেছে? এই শেষ মুহূর্ততেও কি একটা কথা সে বলবে না? শৈলেন পা বাড়ালো উল্টো দিকের দরজায়। শিশির ভেজা ঘাসের মতো নরম কান্নায় ভেসে গেল এবার সিস্টার মালতী সেনের গোলাপি গাল। দু হাতে মুখ ঢেকে সে ফুঁপিয়ে উঠল। কি হলো? কয়লার গুঁড়ো গেল নাকি চোখে? বিদ্যুৎ বেগে শৈলেন পকেট থেকে রুমাল বার করে মুখ নিচু করলো দেখতে। তারপর সহসা নিবিড় উত্তাপে কাছে টেনে নিয়ে বলল, এরকম করলে কি কেউ যেতে পারে? এখানেই শেষ হলো প্রতিভা বসুর লেখা গল্প অবিশ্বাস্য। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।